পুরো ইন্ডিয়া নামক রাষ্ট্রটাকে ধরেই রেখেছে হিন্দুত্ববাদী আহ মতাদর্শ, এবং ওটার প্রতিক্রিয়ায় বাংলাদেশের যেই উৎকট ডানপন্থার উত্থান হচ্ছে আমার চোখের সামনে, এটা আমার জন্য খুব একটা ভালো জিনিস না। ইসলামের যে রাজনৈতিক চরিত্র বাংলাদেশে ভীষণভাবে ট্রাইবাল এবং ভীষণভাবে প্রতিক্রিয়াশীল। এত প্রতিক্রিয়াশীল আমি আগে মনে করি নাই, গত 1 বছর থেকে দেখেছি। ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝেছি, ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল। আপনি কোন ধরনের মুসলমান? আমি এই কথাটা জাস্ট প্রশ্ন করি যে আপনি একটা অপরাধীকে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন। আপনি যদি মবের বিরুদ্ধে ওই ভালো ভালো কথা বলেন, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এবং এটা আপনার সদিচ্ছা থাকতে হবে যে আপনি কোন ধরনের মব টলারেট করবেন না। বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যেই করুক, তৌহিদি জনতা করুক, কাউকে 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না। প্রতিদিন আমরা দেখি হাজারো গল্প, হাজারো কথা, হাজারো তথ্য, হাজারো ন্যারেটিভ আমাদের সামনে আসে এবং বলা হয়ে থাকে এই সব গল্প, কথা, ন্যারেটিভ এই সবই জনগণের স্বার্থে, আমাদের কাজে লাগবে বলে। দিন শেষে এই সুযোগ আমরা কতটা পাই বিস্তারিত জানার, কতটা ন্যারেটিভ ভেঙে দেখার সুযোগ আমাদের সামনে আসে। আমি ফারহানা রহমান দ্য পোস্টে সেই ন্যারেটিভ ভাঙার কথাই বলতে চাই। আজ আমাদের সাথে সেই ন্যারেটিভ ভাঙতে অর্থাৎ ব্রেকিং ন্যারেটিভে রয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফাহাম আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কি মনে হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশকে আপনি কেমন দেখতে পাচ্ছেন? অর্থনীতি, গভর্নেন্স, এই জায়গাগুলো, যাদের ল অ্যান্ড অর্ডার, কর্মসংস্থানের অভাব, ল অ্যান্ড অর্ডার, তার মধ্যে কোথাও কি নির্বাচন আছে? নির্বাচন না হলে তো আপনি সমস্যাগুলো সমাধান করতেই পারবেন না। মানে আপনি বাংলাদেশের রাষ্ট্রের যে চরিত্র, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়, আপনি এই পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে এই সমস্যার সমাধান করতেই পারবেন না। কারণ আমাদের আসলে মানে সেই অর্থে লোকাল গভর্নমেন্ট নাই। যেই সার্ভিসগুলো বিদেশে লোকাল গভর্নমেন্ট দেয়, সেই সার্ভিসগুলোর বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট যেহেতু কার্যকর না, সেহেতু এটার একটা ওই লেভেলের একটা বিভিন্ন জায়গায় একটা স্ট্রাকচার তৈরি হয় পলিটিক্যাল গভর্নমেন্টের কারণে, এবং সেটা ইন এ পারভার্স ওয়ে ইট ওয়ার্কস। নাও এটা হওয়া উচিত না, কিন্তু ইন এ পারভার্স ওয়ে ইট ওয়ার্কস। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে কয়েকদিন আগে চিটং ইউনিভার্সিটিতে একটা মব তৈরি হলো। এখন এখানে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, তাহলে প্রথম কাজ যেটা করতো সেটা হচ্ছে কি, ওই লোকাল এমপি, সে যেই দলেরই এমপি হোক, সে লোকাল এমপি তার পলিটিক্স এর কারণে ওখানে রাত 10টার সময় গিয়ে এখানে ইনভলভ হতো, এবং সে ওইটাকে ঠেকানোর চেষ্টা করতো, এবং ঠেকাতে গিয়ে হয়তো 2জনকে 3জনকে পিটাতো, কিন্তু এত ওয়াইড স্প্রেড এই অবস্থায় যেত না। আমি একটা ক্রুড উদাহরণ দিলাম, কিন্তু এই উদাহরণটা বিভিন্ন কারণে পার্টিনেন্ট। যে যেই দেশের লোকাল গভর্নমেন্ট কাজ করে না, সেই দেশের আপনার লোকাল সমস্যাকে সমাধান করতে গেলে এই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আপনি পারবেনই না। আর আমাকে একজন পুলিশের ডিআইজি একটা কথা বলছিলেন, আমি তাকে বলছিলাম যে বাংলাদেশের যে মবের সিচুয়েশন, বিশ্রী অবস্থা, এটার কি উন্নতি হবে? তখন উনি আমাকে একটা অনেস্ট ওপিনিয়ন জানালেন। দেখেন, মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আপনি 1 মাসের মধ্যে দেখবেন মব নাই। তাই আমি বললাম, কেন এটা কেন এরকম হবে? তো ওনার কথা হচ্ছে যে এখন যদি একটা পুলিশ, যখন একটা মব তৈরি হয়, তখন ওখানে মানে সাধু সন্ন্যাসীগিরি করে লাভ নেই। আপনি যদি ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, যেখানে মব তৈরি হয়েছে, যেখানে একজনের বিল্ডিং আপনি আগুন ধরে দিচ্ছেন, সেখানে গিয়ে আপনাকে ভায়োলেন্ট হতে হবে। অর্থাৎ সহজ কথায় আপনি বেদ দিয়ে, মানে লাঠি দিয়ে পিটাতে হবে। আই ডোন্ট লাইক ইট, বাট দ্যাটস দ্য রিয়ালিটি অফ দ্য জব। এখন এই কাজ যদি একটা পুলিশ করে, সমস্যা হচ্ছে গিয়ে সে জানে যে তাকে ব্যাক করবে না কেউ। কিন্তু যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, সে জানে যে আমার এখন গোল হচ্ছে কি এই মবটা, এই সমস্যা এখানে দেন এন্ড দেন এখানে সমাধান করা, এবং সে এটাকে ওন করবে। তো তার কথা হচ্ছে পুলিশের ডিআইজি, এটা আমার কথা না, কিন্তু তার কথা হচ্ছে এখন সেটা হচ্ছে তাকে কেন কেউ ব্যাক করবে না, কারণ বাংলাদেশে তো অলরেডি একটা গভর্নমেন্ট আছে এবং তাদের হাতেই আসলে এই বাংলাদেশে একটা ইয়েস, কারণ ব্যাক করবে না, কারণ ওইখানে গিয়ে সে যদি কাউকে পিটায়, সাপোজ তার ভার্সন, আমি কিন্তু আমার কথা বলছি না, তার ভার্সন, সে যদি কাউকে পিটায়, এইটা পরের দিন ফেসবুকে আসবে, এবং তাকে
তার চাকরির উপর গিয়ে হামলা হবে যে তুই এটা কেন করছিস। মানে এটা এগেইন এটা আমার কথা না, তার কথা। এবং ওই কারণে যে একটা লেভারেজ দরকার, বাংলাদেশের মতন আনরুলি মব যদি আপনি সেটেল করতে চান, ওখানে যদি অর্ডার আনতে চান, তাহলে আপনাকে কিছু আপাত দৃষ্টিতে ফোর্স ইউজ করতে হবে। এবং ওই ফোর্স ইউজ করলে যদি সে জানে যে আমাকে কেউ ব্যাক করবে না, আমাকে কেউ এটা মূলত রক্ষা করবে না, তাহলে সেই ফোর্স ইউজ করবে না। এবং ফোর্স না ইউজ করলে আপনি কোনো ধরনের বাংলাদেশি মব আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। তো তার ভার্সন হচ্ছে কি, যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সে এটা এই প্রবলেমটাকে ওন করবে এবং গিয়ে এই মব সে সলভ করতে পারবে। এগেইন তাহলে এই আই ডোন্ট নো অ্যাবাউট ইট, তাহলে এই বাট ইট মেক্স সেন্স। আচ্ছা, তাহলে আমার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। প্রায় সব Absolutely. দল বলছে আমাদের নির্বাচন এখন, বিশেষ করে আমি বিএনপির কথা যদি বলি, যে তারা তো প্রথম থেকেই বলে আসছেন যে যে কোনো ভাবেই আসলে নির্বাচনটা দিতে হবে। কিন্তু তারপরেও আমরা দেখছি নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র আবার কিছু মানুষের কণ্ঠে শোনা যাচ্ছে। আমরা গণমাধ্যমে দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, অনেক নেতাদের কথাতেও আসছে যে তারা নির্বাচনটা দরকার হলে পেছানো হোক, দরকার হলে তারা নির্বাচনে যাবেন না, তাদের নানা রকম দাবি দেওয়া আছে। যেখানে এত বড় আকারে নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, সেখানে কেন নির্বাচন পেছানোর, নির্বাচনে অংশ না নেয়ার বক্তব্য আসছে বলে মনে করেন? এটা ইটস এ ভেরি পেরোকিয়াল ভিউ অফ জামায়াত ইসলামী এন্ড এনসিপি। মানে আপনি আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমার মুখ দিয়ে বলাতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে জামায়াত ইসলামী এবং এনসিপি কেন এই কাজটা করছেন। ওয়েল, এনসিপি হ্যাজ এ ভেস্টেড ইন্টারেস্ট। যে আমার কাছে মনে হয় যে এনসিপি জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে খুব ভালো করবে না, কিন্তু এখন তারা সরকারে আছে, অর্থাৎ সরকারে তাদের একজন উপদেষ্টা আছে, কিন্তু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের একটা প্রভাব আছে, সেই প্রভাবটা থাকবে না। তো সেই কারণে ইটস ভেরি, সরকারের সমালোচনা করছে ভীষণ ভাবে, তীব্র ভাবে। আমি এই সমালোচনার মানে বুঝি না। যে আমার কাছে মনে হয় যে ধরেন অনেকেই বলেন তার অথর্ব সরকার, আমি বলছি না যে অথর্ব সরকার, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি বলেন, একই মুখে বলছেন অথর্ব সরকার, আবার বলছেন যে এই অথর্ব সরকারটাকে ইনডেফিনিটলি রাখতে হবে আরো বেশি সময় ধরে অথর্ব আমি করার জন্য, মানে হাউ ডাজ দ্যাট মেক সেন্স? আমি আমি প্রথম থেকে গত বছর অগস্ট থেকে বলছি যে দেখেন, বাংলাদেশের যে সমস্যা, এটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সমাধান করা সম্ভবই না। আপনার মনে আছে 2007-8 যে মইন আহমেদের সরকার, ওই সময় তারা একটা ফাংশনাল ব্যুরোক্রেসি পেয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন এরকম ধ্বংস হয়ে যায়নি ওই সময়। তাদের ওই সময় ব্যুরোক্রেসি ওয়াজ ফাংশনাল, মিলিটারি ওয়াজ ফাংশনাল। তারপরও এত অপটিমাম সিচুয়েশনে থাকার পরও তারা 2 বছর থাকার পর কোনো ধরনের লাস্টিং চেঞ্জ করতে পারেনি। only thing probably that they started, শেষ করতে পারেনি, যে ভোটার আইডি কার্ড, একমাত্র তাদের হচ্ছে কি লেগেসি। এছাড়া কোনো সমস্যার সমাধান করতে পারেনি। এটার একটা ভ্যালিড রিজন আছে যে বাংলাদেশে যদি আপনি সরকারি মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে আমাদের সমস্যার এত নানাবিধ সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান করা যায় না। বাই দ্য ওয়ে, আমি এটা বলছি না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, নো। আমার তো মনে হয় আপনার কথা যে জাদুর মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা একটা দারুণ দেশ পেয়ে। নো 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 নো, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, দ্যাটস নট হোয়াট আই এম সেইং। কিন্তু ওই পলিটিক্যাল গভর্নমেন্টের যে প্রবলেম, সেটা হচ্ছে তারা সমস্যাগুলো অ্যাপ্রোচই করতে পারবে না। দ্যাট ডাজন্ট মিন যে মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা সমস্যার সমাধান করতে হবে, বাট ইট মিনস যে তাদের মেজরিটি, আচ্ছা নট মেজরিটি, অনেক ধরনের সমস্যার সমাধান করার টুলগুলো আছে। সেই টুলগুলো তারা প্রপারলি ব্যবহার করবে কি করবে না সেটা একটা ভিন্ন আলাপ, কিন্তু তাদের টুলগুলো থাকে। যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সেই টুলগুলো থাকে, নন পলিটিক্যাল গভর্নমেন্টের সেই টুলগুলো থাকে না। যে জন্যই মইন আহমেদের সরকার ফেল করেছিল, এবং ঠিক সেই কারণে এই সরকার পারফর্ম করতে পারছে না। তাহলে এই যে নির্বাচন পেছানোর যে একটা চক্রান্ত বা নির্বাচন না করার যে একটা চক্রান্ত, যেমন আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে, জামাত এনসিপি এই দলটাকে নিষিদ্ধ করার জন্য নানাভাবে বলছেও। আজকে ডক্টর জায়েদ একটি বক্তব্যে বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে
আওয়ামী লীগ যে প্যাটার্নে রাজনীতি করে গেছে সেই একই প্যাটার্নের দিকে কি আসলে আমরা হাঁটছি না? আপনি কি মনে করেন? আমি একটা ছোট্ট কথা বলতে চাই প্রথমেই, সেটা হচ্ছে গিয়ে জাতীয় পার্টি রাজনীতি করতে পারা উচিত কি উচিত না সেই ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু কোন দেশের এক্সিকিউটিভ অর্ডার, পার্লামেন্ট কিংবা জুডিশিয়ারির একটা দেশের রাজনৈতিক দলকে যে নিষিদ্ধ করতে পারার ক্ষমতা থাকা উচিত না, এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আমি আগেও বলেছি, গত বছর বলেছি, এখনো বলছি যে আমাদের দেশের একটা পলিটিক্যাল পার্টি ব্যান্ড হবে কি হবে না এইটা ঠিক করার যে অধিকার শুধুমাত্র বাংলাদেশের মানুষের আছে, আর কারোর থাকা উচিত না। কেন আমি এই কথাটা বলছি? কিন্তু মানুষ কারণ আজকে যদি কিভাবে সেই সিদ্ধান্ত দিবে? গণভোটে, গণভোটের মাধ্যমে। এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা ইজ নট আ মার্ক অফ সিভিলাইজ নেশন। আপনার একটা দলকে যদি ব্যান করতে হয়, এবং আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যেই দলকে ব্যান করার মতন কাজ করেছে, দল নিষিদ্ধ হওয়ার মতন কাজ করেছে, সেটা শুধু আওয়ামী লীগ করেছে। কারণ সে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের মানুষের উপর প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে ফেলেছে, আর নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে। এই অপরাধগুলো বাংলাদেশে আসলে অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই লেভেলে কোনো অপরাধ করেনি। তারপরও তারপরও আমি এটা বলবো যে আওয়ামী লীগকে যদি ব্যান করতে হয়, এইটার ক্ষমতা থাকা উচিত শুধুমাত্র এই দেশের সাধারণ মানুষের। এর কারণ হচ্ছে আমাদের সেই ক্ষমতাটা থাকা উচিত না। আমাদের বলতে আমি বলছি যে যারা সরকার চালায়, কিংবা যারা পার্লামেন্টে বসছেন, কিংবা যারা আদালত চালাচ্ছেন, তাদের এই ক্ষমতাটা থাকাই উচিত না। কারণ আই এম রিয়েলি অ্যাফ্রেড যে আজকে যদি আপনি এই প্রেসিডেন্স ক্রিয়েট করেন, 15 বছর পর দেখা যাবে যে যে সরকারে আছে, তখন বিএনপি আছে হয়তো ধরে নেন, সে দেখলো যে এনসিপি কিংবা অন্য কোন পলিটিক্যাল পার্টি একটা জায়গায় গিয়ে একটা তিনটা পুলিশকে মেরে ফেললো এই কারণে, অথবা সামথিং লাইক একটা কোন একটা দুর্ঘটনা ঘটলো, আমি এই পলিটিক্যাল পার্টিকে ব্যান করি। কারণ এই প্রেসিডেন্স ক্রিয়েট হয়েছে 15 বছর আগে। আমি এই জায়গাটাকে ভয় পাই যে আমার মানুষের ভারতের উপর কোন ইমান নাই। এই ধরনের প্রেসিডেন্স ক্রিয়েট করা হলে আজকে যদি আমরা করি, ভবিষ্যতে আবার হবে। সেই জন্য আমি বলছি যে জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, কোন পার্টিকে যদি ব্যান করতে হয়, আপনাকে গণভোটের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে And I haven't changed my position. সেক্ষেত্রে তাহলে এই জায়গাটিতে মানে এই পয়েন্টগুলো ধরে ধরে যদি আমরা আগাই, নির্বাচন তার দেরি হওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে পুরোটাতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা খুব ভালোভাবে যেতে পারছি না। এই জায়গাটাতে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এক্ষেত্রে আপনি বিএনপির রাজনীতি কি দেখছেন, এনসিপির কোন রাজনীতি দেখছেন, এবং জামাতের কোন রাজনীতি দেখছেন, তিনটা আলাদা আলাদা করে। Well, বিএনপির রাজনীতি হচ্ছে কি ভেরি সিম্পল। দে ওয়ান্ট আ রেগুলার গভর্নমেন্ট, দে ওয়ান্ট রেগুলার পলিটিক্স, এবং সেটার জন্য তারা, যেহেতু তারা খুব জনপ্রিয় দল, সেহেতু তারা চায় এবং তারা আশা করে যে নির্বাচনের মাধ্যমে তারা জিতে আসতে সক্ষম, এবং নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করতে সক্ষম, এবং সেহেতু তারা রাজনীতি রেগুলার নির্বাচন চায়। নাথিং রং উইথ দ্যাট। পৃথিবীর যে কোনো ডেমোক্রেসিতে যে কোনো লার্জ পলিটিক্যাল পার্টি এটাই চাইবে। জামায়াতে ইসলামের রাজনীতি বলে কিছু আছে বলে আমার মনে হয় না, অনেস্টলি স্পিকিং। তারা এমন এমন অদ্ভুত দাবি করে যেটা আমার কাছে মনে হয় যেমন যে নির্বাচন, পিআর যেটা দাবি তারা করছে লোয়ার হাউসে, ইটস এ রিডিকুলাস আইডিয়া, অ্যাবসলিউটলি রিডিকুলাস আইডিয়া। বাংলাদেশের মতন দেশে যদি আপনি, মানে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে তাই আমি বলছি না, বাংলাদেশের মতন দেশে যদি আপনি পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ যদি আপনি সাজান, এটা একটা কমপ্লিট বাস্কেট কেসে পরিণত হবে এবং ডিসফাংশনাল স্টেটে পরিণত হবে। এবং মানে জামাত ইসলামের পলিটিক্স কেন নাই আপনি বোঝার চেষ্টা করেন, যে তারা একই সাথে বলছে যে তারা পিআর চায়, আবার একই সাথে তারা ওই আসনের মধ্যে ক্যান্ডিডেট তারা ঘোষণা করে দিয়েছে। দুটো একই সাথে হয় কি আগে? আপনি পিআরও চান, আবার আপনার সংসদ সদস্য ওখানে বলেও দিয়েছেন যে আপনাদের প্রার্থীকে। তার মানে আপনার এটার মধ্যে কোনো ইমান নাই, আপনি যা চাইছেন এটার মধ্যে কোনো ইমান নাই। বিএনপি তো অ্যাটলিস্ট যা চায় 2013 থেকে চাইছে, অ্যাবসলিউটলি। এবং মানে আমি মানে এই যে লোয়ার হাউসের যে পিআর সিস্টেম, এটা কে চায় বাংলাদেশে? আমি মানে
তারা তো নিজেরাই প্রথমে চায় নাই, পরে এসে এটা দাবির মধ্যে যুক্ত হয়েছে। দাবির মধ্যে যুক্ত হয়েছে মূলত এই কারণে যে তারা যাতে নির্বাচনটা পেছাতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি স্কোপ ফর দ্যাট। এবং বাংলাদেশের মানুষের মধ্যে পিআর পদ্ধতির প্রতি কোনো আগ্রহ আমি দেখি নাই। সুতরাং আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা টিকবে। সুতরাং তারা পলিটিক্সে রেলেভেন্ট থাকার জন্য এই কথাগুলো বলছে। বাংলাদেশে অনেক নয়েজ ক্রিয়েট করতে হয় যারা ছোট দল তাদের জন্য, সেটা করছে। জি, জি, এনসিপির রাজনীতিটা কি দেখতে পাচ্ছেন? এনসিপির রাজনীতি হচ্ছে গিয়ে তারা, আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে, আপনার সাথে সবার সাথে একমত হবে না হয়তো, দ্যাটস ফাইন। আমার কাছে মনে হচ্ছে তারা 4-5টা জিনিসের উপর একটা ফিক্সেটেড আইডিয়া আছে। 4-5টার মধ্যে জিনিস হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে গণপরিষদ নির্বাচন, একটা হচ্ছে গিয়ে নতুন সংবিধান, তারপর সেই সংবিধানে জুলাই চার্টার যুক্ত হওয়া, ইত্যাদি ইত্যাদি। নাও এই 4-5টা জিনিস এবং সংস্কার, অফকোর্স, যে তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে এই প্রত্যেকটা চাওয়া যত ন্যায্যই হোক, আপনি কোনোটাই ইলেকশনের আগে এনশোর করতে পারবেন না। আপনাকে যদি এনশোর করতে হয়, আপনাকে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টের মধ্যে আসতে হবে এবং আপনাকে জনগণকে এটার মধ্যে যুক্ত করতে হবে। জনগণকে যুক্ত করার মানে হচ্ছে গিয়ে যে আপনারা অনেকগুলো দাবি তাদের ন্যায্য, আবার অনেকগুলো দাবি ন্যায্য না, মানে ন্যায্য না হলেও আনঅ্যাচিভেবল। যেমন গণপরিষদ নির্বাচন, যেটা আনঅ্যাচিভেবল, এটা সম্ভব না, কিন্তু তারা এটা চাচ্ছে আহ, এক ধরনের আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। এখন আপনি যাই চান, একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ধরনের সংবিধান আপনার গ্যারান্টি না। আমাদের যেটা গ্যারান্টি সেটা হচ্ছে গিয়ে জেন্টলম্যানস এগ্রিমেন্ট বিটুইন দিস থ্রি পলিটিক্যাল পার্টিস, যে আমরা এই ফান্ডামেন্টাল যে আইডিয়াস এগুলোর থেকে বিচ্যুত হব না। এবং আমাদের এই ফান্ডামেন্টাল আইডিয়াস এর মধ্যে নাম্বার 1 হতে হবে যে ইলেকশন যেই জিতুক, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট অফ আওয়ার ইউথ। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের উত্তরণ ঘটাতে হবে। যে সারাক্ষণ যদি আমরা ঝগড়া ঝগড়া করি, দিস ইজ নট গুড। এবং এটা বিরোধী দলের লাভ হয় না, সরকারি দলের লাভ হয় না। এই মিউচুয়াল ডিস্ট্রাকশন থেকে আমাদের মানে বের হতে হবে। এই আওয়ামী লীগ যে রাস্তা দেখাই দিয়ে গেছে, শেখ মুজিব এবং শেখ হাসিনা যে রাস্তা দেখাই দিয়ে গেছে, এখান থেকে বের হওয়াটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এবং সেজন্য আমি সবসময় বলছি, প্রথম থেকে বলছি, যে আমাদের এই 3 দলের মধ্যে ঐক্য সংস্কারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন শুধুমাত্র যদি আপনার এই 3 দলের মধ্যে ঐক্য থাকে। না, এই ঐক্য নিয়ে তারা নির্বাচনে গেলেন। সেক্ষেত্রে আপনারই একটা লেখা আমি দেখেছিলাম যে আহ, আসন ভাগাভাগি করে বা সহমত ভাই হয়ে আসলে নির্বাচন ভালো হবে না, বা নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত নয়, এটি ভালো রেজাল্ট আনে না। তো আমি ঐক্য রাখলাম, কিন্তু ঐক্যর পেছনে তো আসলে আমার সেই হ্যান্ডশেকটাও আছে, সেটা তো আপনি আবার বলছেন যে ভালো না। আমি ঐক্যর মানে এটা কখনোই বলছি না যে জনগণকে বাদ দিয়ে আপনি ওই একজন নেতা আরেকজন নেতার সাথে বাসায় বসে ঠিক করে ফেললো যে এই 50টা সিটে আমি আমার লোককে দিব না, তুমি নির্বাচন করো। দিস ইজ এ ডিস্ট্রাকটিভ ওয়ে। কেন ডিস্ট্রাকটিভ ওয়ে? কারণ জনগণকে আপনার গণতন্ত্রের মধ্যে রাখতে হবে। আপনি যদি ব্যাক ডোরে গিয়ে চিন্তা করেন যে ওকে, এই 50টা সিট আমি এনসিপি এবং জামাতকে দিয়ে দিলাম, তার মানে আপনি কি করছেন? আপনি তামাশা করছেন ওই যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সির মানুষের সাথে। আমি এই তামাশার কারণে বলেছিলাম যে মেয়েদের যেই কোটা রাখার যে প্রস্তাব, সেটাও একটা তামাশা। কারণ হচ্ছে কি, আপনি আপনার এলাকার যে মানুষ, ওই এলাকার মানুষ ঠিক করবে কে তার এমপি হবে। এবং আপনি যদি একটা পাতানো খেলা বানান, তাহলে যেই মেসেজ মানে সাধারণ মানুষ পায়, সেটা হচ্ছে আমি এটা, এই পুরো পলিটিক্যাল প্রসেস থেকে আমি লেফট আউট। তো সেজন্য আমি বলছি যে না, একটা কম্পিটিটিভ ইলেকশন হতে হবে। এখন আপনি যদি জোট করেন, দ্যাটস অল রাইট, কারণ জোটের ক্ষেত্রে আপনি আগের থেকেই বলছেন যে আমি কম্প্রোমাইজ করব, এবং আপনি আপনার লোকদেরকে বলছেন যে এই এলাকায় যে কোনো সিটে আপনি আগের থেকে ঠিক করতে পারেন যে অমুক সিটে আপনি এনসিপি, জামাত ইসলামী কিংবা ওয়ার্কার্স পার্টি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো পলিটিক্যাল পার্টির একজন লোক দাঁড়াতে পারে, কারণ একটা আগের থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কিন্তু এই যে ব্যাক ডোরের আন্ডারস্ট্যান্ডিং, যে আমি আগে থেকে ঠিক করলাম, মানে পাতানো খেলা যেটা, সেটার আমি ডেড এগেইনস্ট। এটা হচ্ছে গিয়ে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, যে ঐক্যর মানেটা কি? ঐক্যর যে ফ্রেমওয়ার্ক আপনি কেন ধরে নিচ্ছেন?
যে শুধুমাত্র পার্লামেন্টই হচ্ছে গিয়ে রাজনীতি করার একমাত্র জায়গা। বিএনপি তো পার্লামেন্টে ছিল না গত 15 বছর, মানে 13 বছর যদি আপনি চিন্তা করে দেখেন যে পার্লামেন্টে তাদের যে রিপ্রেজেন্টেশন, ইট ওয়াজ ভেরি মাইনর। মানে 2024 তো ইলেকশনে পার্টিসিপেট করেনি, 2013তেই পার্টিসিপেট করেনি, কিন্তু তারা তো রাজনীতি করতে পেরেছে নাকি? আমার কথা হচ্ছে যে জনগণ যাকে ভোট দেয় সেই পার্লামেন্টে যাক। তার মানে এই না যে আপনার সুযোগ শেষ হয়ে গেছে। গণতন্ত্রের বিউটি হচ্ছে এটা, যে আপনি আরেকটা চান্স পাবেন। অন্য কোন সিস্টেম আপনাকে এই সুযোগটা দেয় না যে 5 বছর পর পর জনগণ ঠিক করতে পারবে। না, কিন্তু আমার তো খাইসলত খারাপ, তাহলে আমি কিভাবে বানাবো? এই কারণে আমাদের চেষ্টা করতে হবে, এবং আমাদের প্রতিটা জায়গায় রেশনালি আমাদের অনেকগুলো ভালো জিনিসও আছে। যে বাংলাদেশের যারা এই মুহূর্তে একদম টপ লেভেলে যারা রাজনীতিতে আছে তাদের মধ্যে কিন্তু সহনশীলতা আছে, এবং এই আমরা সবসময় গড়ায় মানে মানুষকে সমালোচনা করি, কিন্তু এই জায়গাটাও দেখার দরকার যে আপনি যদি বিএনপি বলেন, এনসিপি বলেন, এমনকি জামাত ইসলামী বলেন, তাদের যে সিনিয়র লিডারশিপ তারা কিন্তু যথেষ্ট দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং ধরে রাখতে হবে শুধু এখন না, নির্বাচনের পরেও। কারণ এটা খুব জরুরি বিষয় যে আমাদের কোনো আসলেই কোনো গন্তব্য নাই, আমাদের রাস্তাই তৈরি করা হয়নি, সেই রাস্তা আমাদেরকে বানাতে হবে। এবং আমাদের এভরি ডে আমরা যদি পজিটিভলি বিহেভ করি, টুক 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 করে আমরা সামনে আগাবো। এবং as I say, যে আমাদের কোনো চুক্তি নাই, নয়া বন্দোবস্ত, এগুলা অনেক ভেগ কথা। যেটা অ্যাকুরেট কথা, যেটা অ্যাকুরেট ডিসক্রিপশন, সেটা হচ্ছে গিয়ে আমাদের রাস্তা আমাদেরকেই তৈরি করতে হবে, এবং আমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে সামনে আগাতে হবে। না, কিন্তু আমি একটু ছোট ডিফার করতে চাই। সেটা হচ্ছে যে এই যে যারা আমাদের রাজনীতির একদম উপরের অংশে বসে আছেন, যারা আসলে লিড করবেন, তারা তো আসলে হঠাৎ করে আসেননি বাংলাদেশে। গত 50 বছর ধরেই তারা রাজনীতির মাঠে আছেন। সো এখন আমি আসলে যে ভালো চেহারাটা দেখতে পাচ্ছি সবার, আমাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে? আসলেই কি আমরা সবাই ভালো? সবাই যদি সেই ভালোটাই হই, তাহলে কেন আমার বারবার নির্বাচন বাধাগ্রস্ত হয়? কেন আমার রাজনৈতিক পরিস্থিতি বারবার খারাপ হয়? আমি হঠাৎ করে কি ভালো চেহারা কয়েকদিনের জন্য ধরে রেখে একটা আলটিমেট গোলে পৌঁছালাম, তারপর আবার আগের চেহারা ফেরত গেলাম? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা আমি আমার অনেস্ট ওপিনিয়ন বলবো। আমাদের রাজনীতিবিদদের মান খুব খারাপ, তাদের মধ্যে দুর্নীতিও আছে, অযোগ্যতাও আছে, কোনো সন্দেহ নেই সকল পার্টিতে। কিন্তু আমাদের রাজনীতি এত খারাপ হতো না যদি না এখানে আওয়ামী লীগ থাকতো। এখানে আমি এই কথাটা কেন বলি, আওয়ামী লীগ একটা এমন দল এবং এমন কাল্ট, এটা একটা রাজনৈতিক দল না, একটা কাল্টের মতো, একটা মাফিয়া চিন্তা ভাবনার লোক। এদের কারণে আপনার মনে হয় যে সব সময় জিনিসটা এরকম খারাপ ছিল, আসলে ব্যাপারটা তা না। এবং এত খারাপ হওয়াটাই আমাদের নিয়তি ছিল। আমার মনে আছে যে 1991-এ যখন আওয়ামী লীগ মানে বিরোধী দলে আসে, প্রথম দিন থেকে তাদের কথা ছিল যে বিএনপি কে ওপেনলি বলছিল শেখ হাসিনা যে একদিনও শান্তিতে থাকতে দিবে না, এন্ড শি ওয়াজ ট্রু টু হারসেলফ। এবং সে অ্যাকচুয়ালি তাই করেছিল, শত শত দিন সে হরতাল দিয়েছে, এবং এমন ভাবে ভিট্রিয়লিক অবস্থায় নিয়ে গেছিল শেখ হাসিনা। এই মহিলা আনবিলিভেবল, মানে অ্যাবসলিউটলি হরেন্ডাস। তারা সে যে কাজ করতো, যে এইভাবে তো একটা রাজনীতি চলে না, আপনার গুডউইলের ভিত্তিতে রাজনীতি চলে। যে আপনি ইয়েস আপনার ধান্দা আছে, বিএনপিরও ধান্দা আছে, জামাতেরও ধান্দা আছে, বাট দেয়ার নিডস টু বি এন ওভার আর্চিং বর্ডার লাইন, যে আমরা এই বর্ডার ক্রস করবো না। এটা হচ্ছে আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট বলে কিছুই ছিল না। প্রতিটা জিনিস, প্রতিটা ইনস্টিটিউশন তারা ধ্বংস করেছে। এখন আওয়ামী লীগ না থাকলে আমরা কি বেস্ট হয়ে যাব? নো। বাট আমরা যদি আওয়ামী ফরম্যাটের রাজনীতিতে নিজেদেরকে কমিট না করি, দের ইজ হোপ যে আমাদের সবার মধ্যে কামড়াকামড়ি থাকবে, কিন্তু আমরা ওই লেভেলে চলে যাব না। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে একটু আসি জনাব ফাহাম। আপনি বলছিলেন যে বিএনপি এই মুহূর্তে তার যে রাজনীতি করছে দ্যাট ইজ সেফ ট্র্যাক অর রাইট ট্র্যাক। সেক্ষেত্রে যদি একটু আপনার কাছ থেকে জানি যে আপনাকেই আমরা সমালোচনা করতে দেখেছি যে বিএনপি একটা সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হলেও তাদের সাংগঠনিক এবং আদর্শিক দুর্বলতা রয়েছে, এবং সেটা নিয়ে আপনি
প্রায়ই সমালোচনা করেন। তাদের মূল সংকটটি কোথায় আপনার কাছে মনে হয়, আমি যদি ছোট করে। দেখেন, বিএনপির এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, সেটা হচ্ছে কি একটা ওভারসাইজড পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। মানে ওভারসাইজ বলতে কি বলছি, ধরেন বাংলাদেশের যে হিস্টোরিক সিচুয়েশন সেটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যারা রাস্তার অ্যাক্টিভিস্ট, অর্থাৎ যারা অনলাইন না, মানে যারা পায়ে হেঁটে অ্যাক্টিভিজম করে, এটা যদি দেখেন তাহলে 50%, 40%-এর মতন ছিল বিএনপির, 40% ছিল আওয়ামী লীগের, 20% আদার্স। হিস্টোরিক্যালি আপনি যদি ইলেকশনের, যদি ভোটের কথা বলেন, তাহলে দেখবেন যে অ্যারাউন্ড 35% বিএনপি আওয়ামী লীগ, এবং বাকিটা হচ্ছে আদার্স। 5ই আগস্টের পর যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে কি ওভারনাইট যত মানে অ্যাক্টিভিস্ট, যারা পায়ে হাঁটা অ্যাক্টিভিস্ট, অর্থাৎ যারা রাজনৈতিক কর্মী, মাঠের কর্মী, এদের মধ্যে সারা দেশের যত কর্মী, তার মধ্যে যত আওয়ামী লীগ পালায় যাওয়ার পর 80% লোক হয়ে গেছে বিএনপি। ওই দিক থেকে পলিটিক্যাল সাপোর্টও বেড়েছে, ভোটও তাদের বেড়েছে অনেক। এখন এইটা একটা দেশের জন্য ভালো জিনিস না। অর্গানিকলি গ্রো করা এক জিনিস, আর হুট করে বেড়ে যাওয়া আরেক জিনিস। আপনি যদি দেখেন বিএনপি যে চাঁদাবাজি পুরোপুরি তারা কন্ট্রোল করতে পারছে না, যে এটার কারণে কিন্তু এটি যে হুট করে একটা ওভারসাইজড পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। এবং এইটা সমাধান কিভাবে হবে আমি জানি না, কারণ আমি পলিটিক্স এর মধ্যে ইনভলভ না, বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন যে এই জায়গায় আপনার কর্মীদেরকে কন্ট্রোল করা খুব কঠিন। কারণ একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশে যে এই ধরনের বেকারত্ব যদি থাকে তাহলে বিএনপি ফেল করবে। বিএনপির কিভাবে ভালো করবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যদি বেকারত্ব এই লেভেলে থাকে, আপনি এই বেকারদের মধ্যে যাদের এন্টারপ্রাইজিং বেকার, তারা গিয়ে চাঁদাবাজি করবে। এটা হচ্ছে কি বাংলাদেশের রূঢ় বাস্তবতা। সেক্ষেত্রে এখন বিএনপির প্রথম প্রধান টার্গেট কি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে তো নির্বাচন, কিন্তু সরকার গঠন করলে আমি আই ডু বিলিভ যে আমার বিভিন্ন মানুষের সাথে কথা বলা হচ্ছে, তাদের ইকোনমিক রিফর্ম তাদের নাম্বার ওয়ান এজেন্ডা। আমি তারেক সাহেবের সাথে যখন কথা হয়েছে, আলমগীর সাহেবের সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে আমি যখন কথা হচ্ছে, and I'm honest about it. They are actually worried about it, and they're very serious about these things. So বিএনপির যদি কিভাবে প্রজেক্ট করছে যে তাদের কর্মকাণ্ড বা তাদের পরিকল্পনা কি ধরনের তৈরি করছেন বলে আপনি মনে পরিকল্পনা? ওয়েল, বিএনপির পরিকল্পনা আপনার ইলেকশন, ইউ উইল সি ইট। বিএনপির যে খুব ডিটেইল তারা পরিকল্পনা করছে, এবং এগুলো ইলেকশনের আগে, অর্থাৎ 3 মাস আগে থেকে তারা, তারেক রহমান সাহেব, যেটা পারহ্যাপস উনি আমাকে কোনোদিন নিজে থেকে বলেন না, কিন্তু এটা আমার নিজের ধারণা যে উনি ফিজিক্যালি যখন বাংলাদেশে আসবেন তখন উনি এই একটার পর একটা এগুলো বলা শুরু করবেন। কিন্তু এটার পিছনে যথেষ্ট কাজ হয়েছে, এবং আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারবো যে বিএনপির নাম্বার ওয়ান এজেন্ডা, আমি বিভিন্ন কথাবার্তা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক রিকভারি। এবার তো সাংঘাতিক রকমের গুরুত্ব দিচ্ছে। না, কিন্তু ফার্ম ইকোনমিক রিকভারি আসলে এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গাটায় দাঁড়ানো অর্থনৈতিক ভাবে, এবং তার যে বৃহৎ তরুণ জনশক্তি রয়েছে এবং তাদের এই মুহূর্তে কাজ নেই, এই সমস্ত কিছু ফোকাস করার জন্য পরিকল্পনাটি কত দূর পর্যন্ত, মানে এক্সটেনশন কতটা এক্সটেন্ডেড আসলে এই পরিকল্পনাটা? মানে আমি যদি একটু আশার জায়গা থেকে জানতে চাই, কারণ আপনার আমার কথাই কিন্তু আশা হিসেবে মানুষের কাছে যাবে। Perhaps I'm not qualified for this. কেন আমি আপনাকে বলছি যে ইকোনমিক রিকভারির জন্য যে কথাগুলো আমি, আমার সাথে যাদের সাথে কথা হয়, সেগুলোর কি যখন লিখিত আকারে প্ল্যান হিসেবে তৈরি করা, যেটা খুবই ফিক্সড প্ল্যান যে আমি এইটা 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 এটা করবো, সেই সময় সেইটা করার মানে ওই লেভেলে কমেন্ট করার মতন যোগ্যতা আমার নাই। আই এম নট এন ইকোনমিস্ট। কিন্তু আমি ব্রড ওয়ে, আপনি যদি ব্রড ব্রাশের কথা বলেন, তাহলে আমি বলতে পারি যে তাদের জনশক্তি তৈরি করা এবং জনশক্তি বাইরে পাঠানোর জন্য জাপানে, কোরিয়াতে, চায়নায় তাদের খুব সলিড কিছু প্ল্যান আমি নিজে দেখেছি।
এবং এই প্ল্যান গুলা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। এই কারণে আমি আপনার সাথে কথাটা বললাম যে দে ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট এন্ড দে ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে আমার সাথে একজনের কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আওয়ামী লীগ যে মেগা প্রজেক্ট গুলা করে গিয়েছে এগুলোর যখন ফুল লোন রিপেমেন্টের শুরু হবে, অর্থাৎ 2026 থেকে সম্ভবত, তখন আপনাকে কত হাজার কোটি টাকা নতুন করে পে করতে হবে। এবং এই ব্যাপারগুলোর কিভাবে আপনি এই কোথা থেকে এই টাকাটা জেনারেট করবেন, এটার জন্য বিএনপি খুব ডিটেল প্ল্যান করছে। এবং তারা যে এটা নিয়ে চিন্তা করছে, এটা নিয়ে আমি মানে চিন্তা করা মানেই যে এটা হবে তা না, তবে ইটস এ গুড সাইন দ্যাট দে আর কনসার্নড অ্যাবাউট ইট। তো ওই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাহলে আমি আরো দুটো জায়গা একটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল জায়গা যে দুটো এখন, একটি হচ্ছে শিক্ষা আর একটি হচ্ছে স্বাস্থ্য। এই ইয়েস, শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত নিয়ে আসলে ঠিক কি ধরনের পরিকল্পনা আপনি বিএনপির কাছ থেকে শুনতে পাচ্ছেন? এগুলো বলা, আই এম নট দ্য রাইট পারসন ফর দিস। তারেক রহমান সাহেব দেশে আসছেন এবং উনি আসছেন অক্টোবর না, আমার বিচারে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসবেন। এবং ওনার মুখ থেকে এটা শোনাটা ভালো, আমার মুখ থেকে শুনলে সেটা কোনো এটা কোনো মানে এটা কোনো ভ্যালিডিটি নাই। ওনার মুখ থেকে এটা শুনতে হবে। বদলে এবং যেতে পারে, পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে, উই নেভার নো যে কি করতে পারে। এক্স্যাক্টলি তারপর যেই জায়গাটা আমরা দেখি যে 5ই আগস্টের পর গত 1 বছর ধরে বিএনপি কে নানা ধরনের প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হচ্ছে, কারণ বিএনপির উপরেই মানুষের আশা সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি স্বপ্ন দেখছিল যে এবার পরিবর্তন হবে, তারা ক্ষমতায় আসলে, যেটা আমরা প্রত্যেকবার দেখেছি। হয়তো একটা গভর্নমেন্ট সরে যাওয়ার পর যখন নতুন গভর্নমেন্ট আসে তাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখতে থাকে। মানুষ এবার এটা 1 বছর আগে থেকে দেখেছে, কিন্তু সেই দেখার মধ্যেও তাদেরকে ধাক্কা খেতে হয়েছে, কারণ প্রচন্ড চাঁদাবাজি, দলবাজি, নানা ধরনের অস্থিরতা, দায় বিএনপিকে নিতে হচ্ছে। সেই জায়গাটি থেকে আসলে একটুখানি কি বলে আশার আলো। এটা ব্যর্থতা, সেটা বিএনপির ব্যর্থতা। আমি মানে বিভিন্ন অনেক ব্যর্থতা বিএনপির মধ্যে আছে, তবে যতটা ব্যর্থতা ইউটিউব ফেসবুকে আসে আমি মনে করি অতটা ব্যর্থ মানে এমন বহু সমস্যার কথা দায়ভার তাদের দেওয়া হয় যেই সমস্যাগুলো অ্যাকচুয়ালি সরকারের। কারণ বিএনপির তো কোনো পুলিশ নাই, দে আর নট রানিং দ্য গভর্নমেন্ট। তো সরকারের যে সমস্ত ব্যর্থতা সেটা দায়ভার বিএনপির না, দ্যাটস গিভেন। কিন্তু আপনি যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে কি চাঁদাবাজির ক্ষেত্রে, আমি এটার সাথে একমত যে বিএনপি চাঁদাবাজি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। হ্যাভিং সেড সো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে বিএনপি কিন্তু প্রায় 3-4 হাজার কর্মীকে বহিষ্কার করেছে। এবং বহিষ্কার করা ছাড়া বিএনপির পক্ষে এই মুহূর্তে আর কোনো উপায় কি আছে? অনেস্টলি বলেন আপনি। আমি তো দেখি না যে প্রভাব কি পড়ছে, চাঁদাবাজি কি কমেছে? আপনি যদি সরকারে থাকেন, আপনি তখন পুলিশিং আপনার হাতে, আপনার এক্সিকিউটিভ পাওয়ার আছে, আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু আপনি যখন সরকারে নাই, এবং আমি বহু ক্ষেত্রে আমি সম্পূর্ণ 100% জেনে বলছি যে এমন বহু চাঁদাবাজির ঘটনা আমি শুনেছি যেগুলো আসলে বেসিকলি এই লোক বিএনপির লোক না, কিন্তু ঘটনা হয়েছে যে 5ই আগস্টের পর সে নিজেকে ওই লোকাল এলাকায় গিয়ে বলছে আমি বিএনপি। এবং মানুষ তো এটা আসলে ভয়ের মধ্যে আছে, কারণ বাংলাদেশ এখন মবের সিচুয়েশন, মবের দেশ। তো ওই দিক থেকে তারা ভয় পায়, তো তারা ওইটাকে চ্যালেঞ্জ করে না। কারণ যেহেতু চ্যালেঞ্জ করে না সেহেতু সে চাঁদাবাজি করছেন। কিন্তু যখন তারা এটা নিয়ে কমপ্লেইন করে বিএনপির মানে বিএনপির কাছে ফর্মালি যখন তারা কমপ্লেইন করেন, আমি তো দেখি যে বহু ক্ষেত্রে তারা খুব প্রম্পট সিদ্ধান্ত নেন, বহু ক্ষেত্রে। কারণ আপনি এটা মাধ্যমেও সেই খবরটা এসছে বা অনেকে আমরা সেটা দেখছি। আমরা একটু জামাতের প্রসঙ্গে আসি, বিএনপির সাথে জামাতের সম্পর্কে। আপনি একবার বলেছিলেন যে জামাত হচ্ছে বিএনপির জন্য একটা সাঙ্ক কস্ট ফালাসি। সেক্ষেত্রে 24-এর গণঅভ্যুত্থানের পর এই নতুন প্রজন্মের যে রাজনীতি, সেখানে জামাত সম্পর্কের জামাত বিএনপির যে সম্পর্ক, সেটাকে কিভাবে রিফ্রেম করা যেতে পারে বা করতে পারে? আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিই, এটা নিজের কথা, জামাতের রাজনীতি নিয়ে কথা বলার জন্য আমি বলছি। বাংলাদেশে
বহু মানুষ আমাকে একটা কথা বলেছে যে আওয়ামী ন্যারেটিভ ধ্বংস করার জন্য আমার অল্প কিছু অবদান ছিল, এবং যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অবজারভার আমাকে একটা কথা বলবেন যে আমি কনসিস্টেন্টলি গত 12-13 বছর আওয়ামী লীগের এগেনস্টে অ্যাক্টিভিজম করেছি, এবং সেই সাথে এইটাও বলবেন যে জামাতের নেতা মজলুম যারা, বিএনপির নেতা, বিএনপির কর্মী, আমি সবসময় মজলুমের পক্ষে ছিলাম। এবং এটা আপনি যদি সত্যিকার অর্থে দেখেন যে 2013 সালের যখন শাহবাগ হচ্ছে, সেই সময় জামাতের নেতাদের পক্ষে কথা বলার মানুষ বাংলাদেশে নামে মনে হয় 50 জন ছিল না। এখন তো সবাই বীর পুরুষ হয়ে গেছে, কিন্তু ওই সময় ছিল না। কিন্তু কিন্তু আই স্টাক টু মাই প্রিন্সিপলস, এবং এতটুকু বলতে পারেন যে আমি জামাতে ইসলামের যত ধরনের এলাই বাংলাদেশে কল্পনা করা সম্ভব তাদের মধ্যে একজন। মানে যে কোনো জিনিস, আমি 5ই অগস্টের পর আমি দেখলাম, ও মাই গুড লর্ড, দ্য vitriol that they have towards me, it is just unbelievable. আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারি, আমার বিরুদ্ধে জামাতের ইসলামের সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্টরা যেই ধরনের গালিগালাজ, যেই ধরনের কুৎসিত গালিগালাজ দোষারোপ করেছে, বাংলাদেশের অন্তত 5 ভাগ লোক এই ধরনের দোষারোপ যদি পাবলিকলি করা হয় সুইসাইড করবে। এমন কোনো গালিগালাজ নাই, বউ, বাচ্চা, শ্বশুর, মা, বোন, আনবিলিভেবল। এই পলিটিক্যাল পার্টির যে গালিগালাজের ট্রেডিশন, এটা আই ক্যানট টেক ইট এনিমোর। সো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল আই হ্যাভ টু সে দিস, যে জামায়াতে ইসলামী এমন একটা পলিটিক্যাল পার্টি যারা ফ্রেন্ড তৈরি করতে পারে না, তারা সকল জায়গায় শত্রু তৈরি করে। এবং এই শত্রুতা এমন পর্যায়ে গেছে যে এখন আমার কাছে মনে হয় যে বিএনপি যদি জামাত ইসলামের সাথে একটা অ্যালায়েন্সে যাওয়ার চেষ্টা করে, বিএনপির কর্মীরা বিএনপির এগেনস্টে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষাপটে আমি মনে করি যে বিএনপির সাথে জামায়াতে ইসলামের পলিটিক্যাল অ্যালায়েন্স, জোটবদ্ধ অ্যালায়েন্স হওয়া সম্ভব না, তবে নানা ধরনের জামায়াতে ইসলামের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকা সম্ভব, এবং সেটা হওয়া উচিত। এবং সেই সাথে আমি এটাও বলবো যে জামায়াত ইসলামের যারা নেতৃস্থানীয়, তারা কিন্তু মোটেও কর্মীদের মতন আচরণ করেন, তাদের মধ্যে আমি অনেক ভদ্রলোক দেখেছি যারা নেতৃস্থানীয়। কিন্তু এই দলের যারা কর্মী এবং এই দলের যারা অ্যাক্টিভিস্ট, ইটস আনবিলিভেবল। আমার আমার ছেলে যদি অসভ্যতা করে, আবার ছেলে খারাপ হলে বাবার তো শাসন করার কথা, তো সেক্ষেত্রে আমার দলের যিনি সিনিয়র, তিনি তো তার যে কর্মী যিনি, তাকে তো সেই শাসনের মধ্যে রাখার কথা। তাহলে আমার সিনিয়ররা খুব ভালো, কিন্তু আমার কর্মীরা আসলে যে নানা ধরনের যেটা আপনি যে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি গিয়েছেন, যে অভিজ্ঞতার ভেতর দিয়ে প্রতিদিন এখানে প্রত্যেকটা মানুষ যাচ্ছে, তাদের বিপক্ষ বিন্দুমাত্র বিপক্ষ মত তারা নিতে পারছে না, নানাভাবে হামলা করছে, মব করছে, সাইবার বুলিং করছে। কিভাবে তাহলে আপনি মনে করেন বা আপনি বলছেন যে এই সিনিয়ররা আসলে ভালো লোক এবং তারা আসলে দলটাকে? দেখেন, আমি বাংলাদেশের বাস্তবতা বুঝি। বাংলাদেশের বাস্তবতায় অনেক কিছু কন্ট্রোল করার চেষ্টা করলেও পারা যায় না। তো সেই ক্ষেত্রে আমি আই ওয়ান্ট টু বি চ্যারিটেবল ইন দিস। তার সাথে তাই করতে হবে। আমি হয়ে থাকে, তাহলে কেন আমার রাজনৈতিক কৌশল হিসেবে জামাতকে নিতে হবে? না না, আমি তো কোনো এটা সম্ভাবনাই দেখি না। আর তাছাড়া সালাউদ্দিন সাহেব এটা ওপেনলি বলেছেন যে জামাত ইসলামের সাথে তারা কোনো ফর্মাল অ্যালায়েন্সে যাবে না, এবং সেটা হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ফর্মাল অ্যালায়েন্স না হলে আপনাকে একদম একদম এই কুচুকাটা করতে হবে। আমি ভদ্রতার সম্পর্ক এবং প্রফেশনাল রিলেশনশিপ রাখা খুবই সম্ভব, এবং সেটা বিএনপি রাখছেও, এবং ওই দিকটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। কিন্তু জামায়াত ইসলামীর যারা কর্মী, যারা সমর্থক, তাদের যে মানসিকতা, ইটস আ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ভেরি ট্রাইবাল মেন্টালিটি, যেটা আমি কল্পনাই করতে, আপনি যদি তাদের সাথে একমত না হন, তাহলে মানে এন্ড অফ দ্য ডে সে চাই হচ্ছে কি আপনি তার মতন হতে হবে। তার মতন না হলে আপনাকে সে এমন গালিগালাজ করবে, ইট ইজ মানে এটার পার্সোনাল কস্ট ইজ ভেরি ভেরি হাই। মানে আপনি যখন আমাকে তারা বলছে যে আমি রয়ের টাকায় চলি, আমাকে বলছে আমি চোর, দেখেন ইট হার্টস মি। আপনি যে কোনো মেয়েকে নিয়ে স্লাট শেমিং
অন্য লেভেলে তাদের মানে তাদের প্রোগ্রাম, অ্যাজ ইফ যে একটা মানুষকে গালি দেওয়ার মধ্যে তার আনন্দ খুঁজে পায়, এটার মধ্যে কোনো নেকি আছে কিনা আল্লাহ জানে। নারীর প্রতি যে আক্রমণ সবচেয়ে বড় জিনিস সেটি জামায়াতে ইসলাম তো আহ কোনোভাবেই যে ধরনের আক্রমণ হচ্ছে, আমি সাইবারে বলি কিংবা আমি সামনাসামনি বলি, প্রত্যেকটা জায়গাতে মানুষ যে আতঙ্কের মধ্যে ঢুকে গেছে, সেই আতঙ্কটা কি আসলে সেই নেতৃস্থানীয়রা দেখতে পাচ্ছেন না? তাদের এই ধরনের চাপ তৈরি হচ্ছে। Oh, they'll pay the price. I have no doubt about it. They'll pay the price. মানে জামায়াতে ইসলামীর কর্মীরা যে জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে বড় লায়াবিলিটি, এটা নেক্সট নির্বাচনের পরে বুঝবে তারা। তারা বাংলাদেশের, আপনি যদি সকল মেয়েকে অ্যান্টাগনাইজ করেন, আমি অ্যাজ আই সেইড আর্লিয়ার, যে আপনাকে রাজনীতি হচ্ছে একটা ফ্রেন্ড বানানোর জিনিস, তারা সব জায়গায় এনিমি বানায়। এবং আপনারা নিজের চোখে দেখবেন, এটা জাস্ট 3-4 মাস যাক, আপনারা নিজেরাই বুঝবেন, ভোট ব্যাংক দেখেই বুঝবেন যে দলে দলে মেয়েরা তাদের এগেনস্টে ভোট দিবে। কারণ হচ্ছে যে আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই, আপনি গিয়ে বাংলাদেশের যে কোনো প্রমিনেন্ট মেয়ে যে যে হিজাব করে না তাকে নিয়ে কি ধরনের মানে ফেসবুকে যাবেন দেখবেন, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন ইট, আপনি চোখ কান খোলা রাখলেই বুঝবেন। দিস ইজ নট গুড। সেই দলে আছি, সো খুব কষ্ট করে খুব বেশি দূর যেতে হচ্ছে না আমাদেরকে, প্রতিদিন আমরা নিজেরাই প্রতিদিন নিজেদের প্রোফাইলে দেখি। এটা খুবই অপমানকর, এবং তারা নিজেরাই তাদের ভোট কমাবে। You don't have to worry about it. না, কিন্তু আপনি একটা জিনিস বলছিলেন একটু আগে যে তাদের কথা যদি শোনা না হয় তাহলে তাদের যে বিরূপ চেহারা দেখা যায় সেটা ভয়ঙ্কর। তাহলে তারা যে নির্বাচনের পেছানোর কথা বলছে বা তারা যে পিআর এর কথা বলছে, এখন তাদের সাথে যদি আমরা এই গভর্নমেন্ট না হাঁটে, ইন্টারিম গভর্নমেন্ট না হাঁটে, সেক্ষেত্রে তো আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে দেশে, এবং সেটার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত কি তাহলে যারা অস্থিতিশীল করতে চায় পরিবেশ, তারা সফল হবে মনে করেন আপনি? আমি মনে করি তারা সফল হবে না। কারণ হচ্ছে গিয়ে, মানে কোন যোগ বিয়োগে মনে হচ্ছে? আমি মনে করি এই ধরনের অনেক সমস্যা, ছোটখাটো অনেক সমস্যা থাকবে, কিন্তু আমি সেই সাথে এটাও মনে করি যে একটা জামায়াত ইসলামী ইজ আ লোকাল, ইটস নট আ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। এটার যে সাপোর্ট বেস সেটা বাংলাদেশে মূলত 3টা জায়গায়, সাতক্ষীরা অঞ্চলে, নর্থ বেঙ্গলে এবং চিটাগাং অঞ্চলে, মোরলেস। তো এটা এখনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হতে পারেনি, এবং এটা সামনে হবে হয়তো। মানে মাস রিপ্রেজেন্টেশনের কথা যদি আপনি বলেন, মানে 3টা অঞ্চলে এটার রিপ্রেজেন্টেশন আছে। এখন পুরা দেশের নির্বাচনকে বানচাল করার জন্য যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা তাদের নাই। তো সুতরাং আমার কাছে মনে হয় না যে তাদের, মানে বাংলাদেশের যারা মেইন অ্যাক্টর, অর্থাৎ এই সরকার, সেই সাথে মিলিটারি, ব্যুরোক্রেসি, বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী, এই 4-5টা যদি ভর কেন্দ্র দেখেন, এর মধ্যে শুধুমাত্র জামায়াত ইসলামী এন্ড এনসিপি তারাই নির্বাচনের বানচাল করার কিংবা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং তাদের ওই পরিমাণ ক্ষমতা নেই। বাকি সবাই এই ব্যাপারে একমত। সুতরাং আমার কাছে মনে হয় না তারা এতে সক্ষম হবেন। আচ্ছা, এই বানচালের গল্পের পেছনে একটি ডিপ স্টেটের কথাও শুনতে পাওয়া যায়। দেশের বাইরেরও নানা ধরনের ভূমিকা শুনতে পাওয়া যায়, শক্তিশালী রাষ্ট্রগুলির ভূমিকার কথা শুনতে পাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় যে এই শক্তি, ভেতরে ছোট ছোট দুটি শক্তির সাথে বাইরের দেশের বাইরের শক্তিগুলিও যদি হাত মিলায়, সেক্ষেত্রে তার কোনো প্রভাব থাকবে কিনা? দেখেন, পলিটিক্সের একটা, আপনি পলিটিক্সের কথা, আমি যেটা, আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে 100টার মধ্যে 95টা হচ্ছে নয়েস। হ্যাঁ, মানে অনেক বাংলাদেশের পলিটিক্স কামা এই নিয়ে গেল সবকিছু, এই সবকিছু নিয়ে গেল, ডিপ স্টেট, এগুলো প্রিটি মাচ ননসেন্স। এবং এটা যে প্রিটি মাচ ননসেন্স সেটা আপনি ফেব্রুয়ারি মাসের পরেই বুঝবেন। মূলত এরকম অনেক কথা হয়, অনেক কথা আপনি শুনবেন, ইন্ডিয়া ঢুকে গেছে, এটা করছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আগেও বলেছি, মোটেও কোনো ইফেক্টিভ ইন্টেলিজেন্স অপারেশন না। মানে তারা 5ই আগস্টের কথা চিন্তাই করতে পারেনি। নিজের দেশের লোকেরাই আমাকে বলেছে, মানে ইন্ডিয়ান লোকেরাই আমাকে বলেছে যে তাদের যোগ্যতা নিয়ে তাদের ভালো রকমের তাদের প্রশ্ন আছে, এন্ড দে আর রাইট। মানে সব কিছু তো এখানে ডিটেল বলা যাবে না, কিন্তু আমি মনে করি না যে রয়ের ওই লেভেলের কোনো বাংলাদেশের অপারেশন এই মুহূর্তে চালু আছে। এগুলো ওই টক শোতে অনেকে বলেন, ওই ফেসবুকে বলেন গল্প করার জন্য, এবং অ্যাজ এ স্টোরি ইট সাউন্ডস নাইস, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের কামড়াকামড়ি করছি।
আমরা নিজেরাই এই ঐক্য ধ্বংস করছি, কোনো বিদেশি লোকের দরকার নাই, আমরা নিজেরাই আমাদের ধ্বংস করতে পুরোপুরি সক্ষম। এখন এই কথাটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যেই কামড়াকামড়ির রেওয়াজ, সেটা হচ্ছে কি ধরেন সে অনুযায়ী বলা যায় যে আপনি নির্বাচন পেছানোর জন্য হচ্ছে। বাট আপনাকে একটা জিনিস, নির্বাচন না দেখে আমি বলি যে সামনের 10 বছর দেখতে হবে। সামনে আমাদের প্রতিটা পলিটিক্যাল অ্যাক্টরের দেখা দরকার যে আগামী 10 বছর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশের মানুষের অনেক সমস্যার সমাধান করা যাবে, আমাদের ইয়াং পিপলদের জব তৈরি করা যাবে, তাদের সমস্যা, অ্যাকচুয়াল সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমাদের ফোকাস থাকা উচিত ওই দিকে। আর আমরা পড়ে আছি এই নিজেদের মধ্যে কামড়াকামড়ির মধ্যে, এবং এটাই হচ্ছে আনফরচুনেট বিষয়। এবং এই আনফরচুনেট বিষয়টাকে, এই এম্বারাসিং বিষয়টাকে ঢাকার জন্য এই ইউটিউবার, এদিক থেকে ফেসবুকার, এরা বিভিন্ন গাল গল্প বলে। এর মধ্যে একটা গল্প হচ্ছে ডিপ স্টেট, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপর ওই র, আইএসআই। বাস্তবে এগুলার আমি তেমন কোনো পেনিট্রেশন দেখি না। ইটস জাস্ট, টু মি ইটস নয়েজ। বাস্তবে এখন বাংলাদেশের বড় সমস্যা কোনগুলো রয়েছে বলে আপনি মনে করেন, যে এই মুহূর্তে আমরা যদি ফোকাস করতে চাই? Absolutely, law and order, governance and economy, as I said in the earlier part. এই তিনটা আমার দৃষ্টিতে এই তিনটা বাংলাদেশের মূল সমস্যা এই মুহূর্তে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই তিনটি জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার এবং গভর্নেন্স। সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের এই জায়গাগুলোতে কোন কাজটা করা দরকার এই মুহূর্তে? ওয়েল, মানে ব্যাপারটা কি জানেন, ক্যাচ 22, মানে ইন্টারিম গভর্নমেন্ট করতে পারছে না দেখেই তো আপনার মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। ইটস গিভেন, আমি এটা আগের থেকেই বলছি, ইটস গিভেন যে তারা এই ব্যাপারগুলো সফল হতে পারে। আমি তাদেরকে দোষারোপ করছি না, কারণ তাদের কাছে টুলগুলো নাই। এবং এই পরিস্থিতির কারণেই আমি প্রথম থেকে বলছি যে আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা নর্মাল গভর্নেন্সে আমাদের ফেরত যেতে হবে, নর্মালসিতে ফেরত যেতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি প্রথম থেকে। কারণ হচ্ছে তাদের কাছে এই টুলগুলো নাই, এবং বেটার লেট দেন নেভার তারা এটা বুঝতে পেরেছেন। এবং আমার কাছে ইউনূস সাহেবের কথা শুনে মনে হচ্ছে দে আর ভেরি ফার্ম অ্যাবাউট ইট, যে তারা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তারিখটা এখনো ঠিক হয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ এখন রাইট ট্র্যাকেই আছে। ধন্যবাদ। আর ছোট করে একটু জানতে চাই, এই মুহূর্তে ডানপন্থার উত্থান কতটা দেখতে পান? না আপনাদের মানে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি, সংখ্যা দেখানো হয়েছে, বিভিন্ন দল থেকে আশঙ্কা করা হচ্ছে যে ডানপন্থার উত্থান দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করেন যে পন্থার এই মুহূর্তে যে উত্থান সেটা আসলে ভয়ঙ্কর রূপ নিতে পারে, বা উত্থান আসলে বেশ বড় রকমের হচ্ছে? দেখেন, আমাদের সমাজে আপনি যদি একটা জিনিস দেখেন, তিনটা পলিটিক্যাল পার্টিকে যদি দেখেন, বাংলাদেশে যদি ভোট কে আপনি অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে অন্তত 80% ভোট হচ্ছে গিয়ে সেন্টার রাইট থেকে রাইটের মধ্যে। এই পুরো দেশটাই ডানপন্থী, রাইট? মানে ইট ইজ পারহ্যাপস নট গুড ফর ডেমোক্রেসি। একটা দেশের যে আপনি যদি স্ট্রাকচারাল ইস্যুগুলো দেখেন, পলিটিক্যাল স্ট্রাকচারের কথা চিন্তা করেন, তাহলে একটা দেশের 80% লোক মানে মধ্যপন্থা থেকে ডান দিকের মধ্যে আছে। এটা আমি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, আমি বলছি জাস্ট এজ অ্যান অবজারভেশন, যে একটা দেশের মাঝখান থেকে ডান দিকে যদি 80% লোক থাকে, এটা খুব ভালো না, এবং এটা হওয়া অস্বাভাবিকও না। কারণ বাংলাদেশের চারদিকে যদি ইন্ডিয়ার মতন একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র থাকে, এটার প্রতিক্রিয়ায় এইরকম রাষ্ট্রই হওয়ার কথা, এবং সেটাই বাংলাদেশে হয়েছে। এখন এই প্রেক্ষাপটে ইন্ডিয়া যেই রিয়ালিটি, সেই রিয়ালিটির প্রেক্ষাপটে বাংলাদেশে ডানপন্থার উত্থান হওয়াটা অস্বাভাবিক আমি দেখি না। ইন্ডিয়া এমন একটা, এবং এটা আমার কাছে এটা খুবই আশঙ্কাজনক। সমস্যা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল রিয়ালিটি গুলো ভীষণ ভাবে ইন্ডিয়ার উপর নির্ভরশীল, এবং যেহেতু ইন্ডিয়ায় হিন্দুত্ববাদী, মানে পুরো ইন্ডিয়া নামক রাষ্ট্রটাকে ধরেই রেখেছে হিন্দুত্ববাদী মতাদর্শ, এবং ওটার প্রতিক্রিয়ায় বাংলাদেশের যেই উৎকট ডানপন্থার উত্থান হচ্ছে আমার চোখের সামনে, এটা আমার জন্য খুব একটা ভালো জিনিস না। কারণ আমি একজন ধার্মিক মানুষ, আমি একটা জিনিস মনে করি যে
আমার কাছে ইসলাম বেশি ইম্পর্টেন্ট অ্যাজ অপোজ টু ইসলামিজম। মানে ইসলামিজম ছাড়াও ইসলাম চলবে, এবং ইসলামিজম ছাড়াই ইসলাম বহু জায়গায় বহু বছর ধরে চলেছে। এটা আহ, বড় সমস্যা না। সমস্যা যেটা দেখি যে ইসলামের যে রাজনৈতিক চরিত্র বাংলাদেশে ভীষণভাবে ট্রাইবাল এবং ভীষণভাবে প্রতিক্রিয়াশীল। এত প্রতিক্রিয়াশীল আমি আগে মনে করি নেই, গত এক বছর থেকে দেখেছি। ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝেছি, ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল। এবং এটা নিয়ে আমি আসলেই ওয়ারিড যে এটা যদি ট্রেলার হয় ভবিষ্যতে কি হবে খোদা জানে। আপনার মনে আছে হয়তো একটা মেয়েকে আহ পেটানো হলো লঞ্চের মধ্যে। নাও একটা মুসলমান আর একটা মেয়েকে প্রকাশ্যে পিটাচ্ছে, এটা আই ক্যানট বিলিভ ইট, ইট হ্যাপেন্ড। আমি এতটুকুন বিশ্বাস করতে রাজি আছি যে মোমেন্টারিলি কেউ ব্রেন লুজ করেছে তাই পিটিয়েছে। ওকে, আমি মানি না, তারপরও ভান করলাম আর কি যে এরকম কিছু হয়েছে। পরে তাকে যখন জেল থেকে বের হলো, তখন দেখে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই। এটা দুই তিনবার হয়েছে। ওইটা কিন্তু পরেরটা কিন্তু কনসিয়াস ডিসিশন। আপনি সম্পূর্ণ জেনে শুনে একটা অপরাধীকে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন। আমি এখন জানি না এটা জামায়াত ইসলামী করেছে কিনা, কিন্তু এটা সার্টেনলি ইসলামিস্টরা করেছে। আপনি কোন ধরনের মুসলমান? আমি এই কথাটা জাস্ট প্রশ্ন করি যে আপনি একটা অপরাধীকে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন, এবং এটা নিয়ে কোনো কথাই নেই। এবং আপনাকে যে মানে দিস আর নট গুড সাইন্স। সো ইয়া, আই এম ওয়ারিড, বাট আই এম ওয়ারিড অ্যাবাউট মেনি আদার থিংস এজ ওয়েল। মানে এটাই আমার দুশ্চিন্তার একমাত্র জায়গা না। বাংলাদেশের চাঁদাবাজি আমি দুশ্চিন্তা আছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার যে ভেঙে পড়ছে ওইটাও এর চেয়েও বেশি দুশ্চিন্তার বিষয় হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার এবং মব। তো মব কিন্তু সব ক্ষেত্রেই ইসলামিস্টদের দ্বারা চালিত না। মবের জায়গাতেই আসলেন, আমি আরেকবার একটু মব দিয়ে শেষ করতে চাই। মব এবং ট্যাগ কালচার, যেটি আসলে হাসিনার হাত ধরে শুরু হয়েছিল, যে ট্যাগ কালচার আওয়ামী লীগের হাত ধরে, সেই ট্যাগ কালচার কিন্তু এখন ধারাবাহিক ভাবে চলছে, এবং সেটা আরো নানা রকম বিস্তৃতি দেখা যাচ্ছে, নানা রকমের চেহারা দেখা যাচ্ছে। স্বাধীন হয়েছে মুক্তি পাওয়ার উপায় কি? এবং একই সাথে মব একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে। আমরা গত গত 2 সপ্তাহের ঘটনা যদি দেখি, সেটা ভয়াবহ। ওয়েল, মব এইটা ব্রুটালি ট্রিট করতে হবে, আমি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ মবের যেই ব্যাকরণ সেটা হচ্ছে যে কোনো ল অ্যান্ড অর্ডার মানবে না, সে গিয়ে একটা সাধারণ মানুষকে ধরে পিটাবে, তার যে প্রাইভেট প্রপার্টি ধ্বংস করবে। এইটার এগেনস্টে একদম ব্রুটাল ফোর্স ইউজ করতে হবে। দের ইজ নো আদার ওয়ে। আপনি যদি মবের বিরুদ্ধে ওই ভালো ভালো কথা বলেন, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এবং এটা আপনার সদিচ্ছা থাকতে হবে যে আপনি কোন ধরনের মব টলারেট করবেন না। বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যেই করুক, তৌহিদি জনতা করুক, কাউকে 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না। আপনি কোনো মানুষের প্রাইভেট প্রপার্টিতে গিয়ে ধ্বংস করতে পারবেন না, হু এভার ইট ইজ। দ্যাটস ইট। 5ই আগস্টের পর্যন্ত হয়ে গেছে, আপনি আর করতে পারবেন না। কোনো মেয়েকে আপনি রাস্তার মধ্যে পিটাতে পারবেন না। যদি করেন আপনার, আমি এখানে মুখ খারাপ করছি না, কিন্তু মানে ইট ইজ আনথিঙ্কেবল টু মি যে আপনি একটা রাস্তার মধ্যে একটা মেয়েকে পিটাচ্ছেন না, তারপর ধরে আপনি গিয়ে আগুন ধরায় দিচ্ছেন। এই এই জিনিসগুলো যদি আপনি শক্ত হাতে দমন, আনবিলিভেবল। এবং এই জিনিসগুলো যদি আপনি শক্ত হাতে দমন না করেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যদি কোথাও কঠোর হতে যান, সেটা নিয়েও তো আসলে আবার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। আই ডোন্ট থিংক সো, আই ডোন্ট থিংক সো। আমি এটার সাথে একমত না। আমার কাছে মনে হয় যে প্রপোর্শনেট যদি আপনি বল প্রয়োগ করেন, প্রপোর্শনেট বল প্রয়োগ এক্ষেত্রে যথেষ্ট হবে। আপনি তো আর একজনকে পিটাচ্ছেন, আপনাকেও তাই আপনি মার খাওয়ার মতন কাজ আপনি করেছেন। প্রপোর্শনেট যে আপনার ফোর্স, সেটা ইউজ করলে মানুষ খুশি হবে। আমি আপনাকে নিশ্চয়তার সাথে মানে শতভাগ নিশ্চিত এই ব্যাপারে যে বাংলাদেশের মানুষ চায় মবদের শায়েস্তা করা হোক। তাহলে সরকার এখানে আমি আপনার সাথে একমত। এই কারণে বলছি যে যেটা আপনাকে প্রথমেই বললাম যে মানে অ্যাপলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের অনেক ক্ষমতা, তাদের সদিচ্ছা থাকলেও তারা এটা ওই জায়গায় যেতে পারে না। এই কারণে আপনার মানে পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের দে হ্যাভ আ লট টু লুজ। তাদের আজ মানে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন
খারাপ হয়, এটার ফলাফল তার ভোটের মধ্যে পড়বে। সুতরাং তার ভেস্টেড ইন্টারেস্ট আছে যে ওই পর্যায়ে যাতে অবস্থা না যায়। অ্যাপলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই। দে হ্যাভ নাথিং টু লুজ হিয়ার। অনেক ধন্যবাদ জনাব ফাহাম। অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় শেষ হয়ে এলো। আরেকটা আলোচনা করতেই চাই, কারণ আপনার লেখালেখির বিষয়ে জানার আগ্রহ থাকলো, সেটা নিশ্চয়ই আরেকদিন জানবো। আজকের জন্য অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন লেখক এবং অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে, সেটা নিয়ে তার শঙ্কা যেমন রয়েছে, তেমনি আশার আলো তিনি দেখতে পাচ্ছেন। ধৈর্য ধরতে বলছেন, অন্তত আর নির্বাচনটা হয়ে গেলে বাংলাদেশের এই চেহারা থাকবে না। আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।